মুসলমানদের কি হয়েছে? যখন তাদের টাকা হয়ে যায় তখন তারা তাদের ঘড়ি তারা নিজেরা কিনে, তাদের গাড়ি কিনে, তাদের এসি কিনে, নিজেরা যে তৈরি করবে এইদিকে কোনো তাদের মাথা ব্যথা নেই। খোরাসান থেকে যদি কোনো বাহিনীও আসে এবং আমাদের মতো দুর্বল মুসলমানদের অবস্থাকে, তারা আমাদেরকে মারি দেবে, আমাদেরকে সঙ্গে নিয়ে যুদ্ধ করবে কি? আমাদেরকে প্রতি শুক্রবারে সূরা কাহাফ পড়তে বলা হয়েছে। সূরা কাহাফের লাস্ট আয়াতের আমার মানে বোঝার মতো আমাদের ক্ষমতা নাই। তাহলে এই জাতিতে কি হবে? তুমি মাদ্রাসায় পড়াচ্ছ, হাফেজ হয়ে যাচ্ছে, কোরআনের একটা আয়াতও বুঝছে না, তাহলে এইরকম পাঠ্য বই রেখে লাভটা কি? হাফেজের সঙ্গে এমন ভাবে পাঠ্যকে রাখা হবে যেন তার পড়া থেকে আগ্রহটা না চলে যায়। সেগুলো আমরা তৈরি করতে পারিনি, আজও এই একই অবস্থায় চলছে। সেগুলো আমাদের পরিবর্তনের কোনো ব্যাপারই নেই। যে এমন ভাবে তাদেরকে কোরআনের যে আয়াত এগুলো যখন বর্ণনা করবো তাদের সামনে, তখন তারা পড়া থেকে কখনো পিছিয়ে যাবে না। যখন তাদেরকে পড়ানো হবে তোমাদের জাতির প্রতি তারা কিভাবে আক্রমণ করবে, কোন কোন দিক দিয়ে, কোন কোন সেক্টর দিয়ে, তখন তারা পড়া ছাড়বে না, চেষ্টা করবে। কিন্তু এইগুলো আমাদের মাথা ব্যথা নাই, আমরা নিজেরাই বুঝি না। রাশিয়া যে ইউক্রেনকে শেষ করে ফেললো, তারা কোনো আন্দোলন করেনি। আমরা দেখলাম যে কিছু আলেমরা লং মার্চ করলো গাজার জন্য। তারপর দেখলাম মুসলমানদের মধ্যে অনেকে আবার বিরোধিতা করছে। যে ও আন্দোলনে নেমেছে, ও আবার ভালো একটা কালো রঙের চশমা কেন পড়েছে, লাউ তা আন্দোলনের জন্য গিয়েছে, তার আবার সমালোচনা করছে। তাহলে এই জাতীয় ঐক্য কিভাবে হবে? ও টাকনোর ও হাত কেন এখানে বাঁধে? এই জাতির আগাবে কিভাবে? আপনি যখন আপনার মুসলিম ভাইয়ের হক নষ্ট করেন, তার ব্যবসাকে আপনি বন্ধ করার চেষ্টা করেন, তার হাজারো বক্তব্যের মধ্যে একটা বক্তব্য আপনার কাছে মন মতো হয়নি, এই যদি আপনার আচরণ হয়, আপনি কি আশা করেন? মুসলমানদের অর্থনীতি বাড়বে কিভাবে? কি আশা করেন? একটা হচ্ছে গঠনমূলক সমালোচনা, যে আমি এই ভুলটা ধরিয়ে দিলাম, আর একটা হচ্ছে আমি তাকে টেনে নামাবো, তার এই ফ্যাক্টরিটা বন্ধ করে দিব। তাহলে এই জাতি আগাবে কিভাবে? আমি এইখানে হাত বাঁধে, ওইখানে হাত বাঁধে, ওর ওর যে কোনো তৈরি খাওয়া আমার জন্য হবে না, আমার ইমান চলে যাবে। অথচ আল্লাহ রাসূল বলছে তাদেরকে সহজ করে দাও, ইসলাম তাদেরকে সহজ করে দাও, কিন্তু আমরা শুধু কঠোর কঠোর নিয়ে পড়ে আছি। তাহলে এই জাতি দ্বারা কি হবে আমি বুঝি না। তারা নিজেদের মধ্যে একটা অর্থনীতি পাওয়ার করে তুলবে, ইকোনমিক্যালি একটা স্ট্রং করবে, এগুলো তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা একটা শ্যাম্পু কিনতে চায়, সেটা অন্যদের তৈরি। আমরা নিজেরা একটা শ্যাম্পু তৈরি করতে পারি না? অবশ্যই পারি। এগুলো নিয়ে আমাদের ইনভেস্টমেন্ট নেই, নিজেদের এলাকাকে নিয়ে আমাদের কোনো একটা ম্যানুফ্যাকচার কারখানা তৈরি করবো, সেগুলো আমাদের কোনো ব্যাপার নাই। ভারতে যদি 2 লক্ষ মুসলিম মিলে একটা কাজ করে না, তার একটা বিশ্বে একটা অবদান রাখতে পারবে। এটা ন্যাশনাল পার হয়ে ইন্টারন্যাশনাল জায়গায় পৌঁছে যাবে। ভারত থেকে যখন আপনি 1 লক্ষ মুসলমানকে একটা ভালো দক্ষ ট্রেনিং এ দেবেন, উৎপাদন হবে, তো এই দেশ থেকে মালয়েশিয়াতে আর 1 লক্ষ হবে, মুসলিমদের ইকোনমিক্যাল পাওয়ার যে বাড়বে। তো আল্লাহ তরফ থেকে সাহায্য আসবে, আমাদের একটা ক্ষমতার বলয়ে থাকবে একটা। এই ভিডিও যদি আপনার কাছে উপকারী হয়, বা আপনি যে ভিডিও শিখে কোনো কিছু কাজ করতে পারেন, তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কাছ থেকে আপনার কিভাবে কাজটা করতে হবে তার জন্য সহজ হবে। ফিলিস্তিনের জন্য আমরা কি করতে পারি? ইসরায়েল গত 75 বছরে তেমন কোনো মার্চ ফর ইসরায়েল করেনি, আমরা যেমন মার্চ ফর গাজা করি। আমেরিকার সবচাইতে টোটাল অল ওয়ার্ল্ডের পরে সবচাইতে প্রতিপক্ষ হিসেবে কাকে? রাশিয়া। 70 বছরের কথা বলছি, কোল্ড ওয়ারে সবচাইতে বেশি তারা কষ্ট পেয়েছে। রাশিয়ার তেমন কোনো লং মার্চ হয়নি, আন্দোলন হয়নি। আপনি যদি চাইনাতে দেখেন, যে চাইনার ভয়ে আমেরিকা এখন চায়না, রাশিয়া, তারা কখনো আন্দোলন করতে যায়নি। তারা নিজের দেশে উৎপাদন করেছে, কারখানা তৈরি করেছে, নিজের দেশের নাগরিকদেরকে কাজে লাগিয়েছে। আমরা তো সেগুলো করি না। আমরা একটা চিপস কিনতে যাব, শ্যাম্পু কিনতে যাব, সেটাও আমরা বাইরের দেশ থেকে কিনবো। তাহলে মুসলমানদের মধ্যে ইকোনমিক্যালি পাওয়ারটা কীভাবে আসবে? যদি আমরা নিজেরাই যে কোনো জিনিস কিনতে যাবো, সেটা বাইরের দেশ থেকে আমাদের আশা থাকে, নিজের একটা কারখানা করার ক্ষমতা নাই। আপনি যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।